অন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতান্ত্রিক চর্চার কমতি আছে, নারী নেতৃত্বের কমতি আছে, এগুলোকেই সামনে দেখিয়েছেন যে অর্থনৈতিক যে স্বচ্ছতা এবং জবাবদিহিতার বিষয় আছে বলে তারা নতুন রাজনৈতিক দলের জন্য তা চিন্তা করেছেন। তো আসলে বিএনপি নেতা হিসেবে আপনার দলের মধ্যে এগুলো কি আসলেই কমতি আছে? না, একেবারেই নেই। কারণ আমাদের অর্থনৈতিক আয় ব্যয়ের হিসাব তো প্রতি বছরই নির্বাচন কমিশনে দাখিল করতে হয়। আমাদের তো জবাবদিহিতা কার কাছে? নির্বাচন কমিশনের কাছে। সেখানে তো আমরা দাখিল করি এবং সেটা আজ পর্যন্ত তো কোনো আপত্তি হয়নি। তার মানে অর্থনৈতিক হিসাব ঠিক আছে। আর সবচেয়ে ব্যাপার হচ্ছে যে রাজনৈতিক দলগুলি তাদের শুভানুদ্দায়ী, রাজনীতির সাথে যারা যুক্ত, তাদের কন্ট্রিবিউশন তো থাকেই। আমি একটা এলাকায় রিপ্রেজেন্ট করতে গিয়ে পার্টিকে দেখা গেল যে আমাকেই একটা হিউজ অ্যারেঞ্জমেন্ট করতেই হয়। জনগণের প্রত্যাশাটাও তাই। জনগণের আমার কাছে যে প্রত্যাশাটা নিয়ে আসে সকাল বিকাল সন্ধ্যা দুপুর, তা আপনি কোন পার্টির সহযোগিতা থেকে করবেন? আপনাকেই করতে হবে। সেটা কি এমন পর্যায়ে নেবেন যে সাধারণ মানুষ ভয় পাবে, যার টাকা নাই, গরিব, তারা রাজনীতিতে আসতে ভয় পাবে? আসতে কেউ না করেনি, কিন্তু ঘটনা হচ্ছে যে এটা তো সত্য যে মানুষের কিছু ব্যক্তিগত চাহিদা, কিছু সামষ্টিক চাহিদা পূরণ করবার দাবি রাজনীতি করলে আমাদের দেশের কালচারে প্রতিষ্ঠিত হয়েছে। আপনি তো ইগনোর করতে পারবেন না। আর সেটা না পেয়েও অনেকে ভালো ক্যারিয়ার তৈরি করেছে, আবার জনগণকে সেইগুলি পূরণ করেও অনেকে ভালো ক্যারিয়ার তৈরি করেছে। এ সব কিছুই আছে। অর্থবিত্ত নাই এরকম ভালো রাজনীতিবিদও বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে, আবার অর্থবিত্ত খরচ করে সেও মানবিক রাজনীতিবিদ হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। দুটি আমাদের কাছে আছে। আমাদের একটা জায়গায় সমস্যা আছে, আমাদের কাছে রাজনীতিদের কাছে, বিদদের কাছে বলেন, দলের কাছে বলেন, সব মানুষের চাহিদা বহুমুখী। সব সমস্যার সমাধান, সব কিছুতে রাজনীতিবিদদেরই ধরেন অবদান। এই জায়গাটা জনগণের কাছে ব্যাপকভাবে প্রতিষ্ঠিত হয়েছে। কারণ আমাদের সামাজিক সংগঠন বলেন এবং রাষ্ট্রে মানুষের মৌলিক চাহিদা পূরণের সক্ষমতা বলেন, এখানে কিছু ঘাটতি থাকার ফলে দেখবেন রাজনীতিবিদদের উপর চাপটা অনেক বেশি, প্রত্যাশাও বেশি। এখন আপনারা ডান, বাম এবং মধ্যপন্থী দিয়ে রাজনৈতিক আদর্শ ভাগ করছিলেন, আমার কাছে তা মনে হয় না। আমার কাছে এটা একটা আচরণগত দিক হতে পারে যে একটা রাজনৈতিক দল তার আচরণটা কোনভাবে, কিন্তু রাজনৈতিক দলের আদর্শ তো ডান, বাম আর মধ্যপন্থী না। আমাদের আদর্শ কি? বাংলাদেশী জাতীয়তাবাদ এবং বিশেষ করে বাংলাদেশী জাতীয়তাবাদ এবং ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী একটি রাজনৈতিক দল বিএনপি। বাংলাদেশী জাতীয়তাবাদ আমরা ধারণ করি এবং বাংলাদেশের মানুষ এবং এই দেশটা আমাদের কাছে অগ্রগণ্য। তার প্রয়োজনে আমরা নিবেদিত, তাকে সমৃদ্ধ করবার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। এ হচ্ছে আমাদের রাজনৈতিক দর্শন। এখন আপনি যে বলছিলেন যে বিএনপি তো একসময় অনেক লোক বাইরের থেকে অন্যান্য রাজনৈতিক দলের থেকে এসে করেছে, আওয়ামী লীগও করেছে। শেখ মুজিবুর রহমান নিজে সোহরাওয়ার্দী সাহেবের সাথে মুসলিম লীগ করতেন। তারপর আপনার মৌলানা হামিদ খান ভাসানী, যিনি আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, তিনি আসামে একটি রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলেন, আসামে রাজনীতি করতেন। আতাউর রহমান খান আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, বামপন্থী রাজনীতি করতেন। আসছেন এবং আওয়ামী লীগও এসেছে। এখন ধরেন এনসিপি একটি নতুন রাজনৈতিক দল। ওই কথার উত্তর দেন রবি ভাই, একেবারে যে গণতান্ত্রিক চর্চার অভাব, নারী নেতৃত্বের জায়গা একেবারেই কম, এই অভাবটা তারা বোধ করেছে। না, ওনারা বোধ করতেই পারেন, ওনাদের অবজারভেশন আছে। আমরা উপযুক্ত নারী নেতৃত্ব প্রতিষ্ঠার জায়গায় প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছি। আমরা সর্বশেষ যে কাউন্সিল করেছিলাম, আমাদের নির্বাচন কমিশনের আরপিও তো ছিল, দেখবেন যে আগামী ইসের মধ্যে, এত সালের মধ্যে, 2000 সম্ভবত 22-এর মধ্যে প্রায় 25% নারী নেতৃত্ব প্রতিষ্ঠিত করতে হবে, এরকম ছিল। আমরা অঙ্গীকার করেছিলাম, আমরা যখন আপনার দেই যে আমরা 15% থেকে 20%-এর মতো করবো, আমরা সেটা করে ফেলেছি, ফুলফিল করেছি কমিটিগুলিতে। হ্যাঁ, এখন ধরেন এনসিপি এখনো পর্যন্ত সব জায়গায় বিস্তৃত হয়নি, ছোট ছোট কমিটি কয়েকটা জায়গায় হয়েছে, কেন্দ্রীয় কমিটি বা ধরেন কয়েকটা আমার মনে হয় জেলা এবং উপজেলায় করতে সক্ষম হয়েছে। কিন্তু ওরা যখন সারা বাংলাদেশ ব্যাপী করতে যাবে তখন এখন বেশি মনে হলো ওইটা যখন ডিভাইডেড করবে অত বেশি হবে না, এখনও আমাদের নারী নেতৃত্বের সংখ্যা অনেক বেশি। আমি নারী নেতৃত্ব আর পুরুষ নেতৃত্ব থেকে একটা কথা বলতে পারি যে উপযুক্ত নেতৃত্ব দরকার। উপযুক্ত নেতৃত্বের জায়গায় যদি আপনি যান, বাংলাদেশে এখনও নারীরা আসছে, নেতৃত্ব দিচ্ছে, ঝুঁকি নিচ্ছে এবং দলকে রিপ্রেজেন্ট করছে, কিন্তু সেই সংখ্যা কিন্তু আনুপাতিক হারে বাড়েনি। মনে রাখা দরকার, এই সুযোগটা রাষ্ট্রকেও করে দিতে হবে। আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যাটা কি জানেন? একটা ভালো রাজনৈতিক দলের বিকশিত হওয়ার ক্ষেত্রে রাষ্ট্রের সহায়ক ভূমিকা পালন করে না। গত 17 বছরে কোনো রাজনৈতিক আদর্শ দাঁড়াতেই পারেনি, নিধনের চেষ্টা ছিল, রাষ্ট্রই নিধন করেছে, রাষ্ট্রই দমন করেছে, নিশ্চিহ্ন করেছে রাষ্ট্র। তো সেখানে আপনি 17 বছর যদি রাজনীতি করাটাই দোষের হয়ে যায়, একদলীয় শাসন যদি কায়েম হয়ে যায়, এর আগেও 72-এ কিন্তু এসে একদলীয় শাসন কায়েম করেছিল আওয়ামী লীগ,
আমরা সেখান থেকে বের করে বহুদলীয় রাজনীতি করেছিলাম, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তারপর সংসদীয় পদ্ধতির সরকার আমরাই এসেছি, কারণ গণতন্ত্র শাসন ব্যবস্থা, সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা, সবচেয়ে জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ এবং জবাবদিহিতার ব্যবস্থা, সেটা আমরা প্রতিষ্ঠিত করেছি। তত্ত্বাবধায়ক সরকার আন্দোলনের মাধ্যমে নির্বাচন করেছি। কিন্তু আপনাদের বিরুদ্ধে তো অভিযোগ যে আপনাদের দলের ভিতরে গণতন্ত্র ভালোভাবে চর্চা হয় না। আপনাকে কে বলেছে রাজনৈতিক দল গণতন্ত্র অনুসরণ করে? যারা এটা বলে তা তো বোঝেই না। রাজনৈতিক গণতন্ত্র হচ্ছে রাষ্ট্র ব্যবস্থাপনার একটা পন্থা। রাজনৈতিক দল গণতন্ত্রে চলে না, মনে রাখবেন। রাজনৈতিক দল চলে তার ঘোষণাপত্র অনুসরণ করে, মূলনীতি অনুসরণ করে, গঠনতন্ত্র অনুসরণ করে। আপনি যেটা বলতে চাইবেন সেটা হচ্ছে যে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে স্বচ্ছতা এবং জবাবদিহিতা সহ যারা ওই সিদ্ধান্ত গ্রহণের জন্য দল কর্তৃক নিযুক্ত তাদের অ্যাকোমোডেশন হচ্ছে কিনা, সেটা তো হয়। কোন সিদ্ধান্তটি স্ট্যান্ডিং কমিটির মিটিং ছাড়া হয়েছে? আমরা যখন বড় পরিসরে কাউন্সিল করব কি করব না, কোনটা আমরা নির্বাহী আপনার কমিটির আলোচনার মাধ্যমে হয়েছে, জেলা কমিটি আলোচনা করে সেখানে করছে। তো এখন গণতন্ত্র কি? গণতন্ত্র রাজনৈতিক দলের মধ্যে প্র্যাকটিসের বিষয় না, সেখানে হচ্ছে জবাবদিহিতার বিষয়, অ্যাকোমোডেট করার বিষয় সংশ্লিষ্ট ব্যক্তিদের যারা ওই নীতি নির্ধারণের ক্ষেত্রে গঠনতন্ত্র অনুসারে দায়িত্বপ্রাপ্ত। আপনি গণতন্ত্র কেন বলছেন রাজনৈতিক দলের মধ্যে হবে? গণতন্ত্র হবে রাষ্ট্র ব্যবস্থা। এটা একটা জামিন আপনার কাছে শুনবো যে রাজনৈতিক দলের ভিতরে গণতন্ত্র খুব সস্তা একটা কথা, খুব দরকার নেই। এটা কি বলবেন আপনি? দরকার নেই আমি তা বলিনি, আপনি আমার কথা মনে বলছেন না। ওই যে না, আমি আসলে আপনি দেখেন যে এই এখন যে আমরা বলতেছি গণতান্ত্রিক ব্যবস্থার গুলো দরকার এই গণ অভ্যুত্থানের পরে, কেন বলছি যে আপনি দেখেন বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, পুরনো রাজনৈতিক বলেন, আমরা কি কোনো নতুন নেতৃত্ব দেখছি? আমরা কিন্তু নতুন নেতৃত্ব কেন এটার কেন আসছে না? যে সভাপতি, একটু বলতে দেই, যে সভাপতি সে সভাপতি, যে সাধারণ সম্পাদক সে ওই আছে তো আছেই নেতা। আমরা কিন্তু একটা, আপনি দেখেন কেন হাসিনা পালানোর পর পুরো একটা দল নিঃস্ব হয়ে গেল, পুরো একটা দল, একটা মানুষ নাই এই দলটাকে হাল ধরবে। কেন? কারণ হচ্ছে ওই সব কিছু একজনের উপর ডিপেন্ডেন্ট ছিল। সো এখানেও আমরা কিন্তু বিএনপির, আপনি দেখেন যে তারা প্রধানমন্ত্রীর মেয়াদ কমানোর ব্যাপারে অনেক, আমরা কিন্তু বলছিলাম শুরুতে যে আমরা এখনের কথা বলি, যে এখনের কথা বলি, তাহলে আমরা কিন্তু এখন থেকে এটাকে সবাই বাংলাদেশের হয়ে নতুন বাংলাদেশের কথা বলছি এবং তার পুনর্গঠনে বা পুনর্নির্মাণে আমরা যার যার অবস্থান থেকে চেষ্টা করছি। তাহলে আপনি দেখেন, আপনি যদি বিএনপি থেকে শুধু একজন, পরশুদিনই একজন আমার সাথে সহ আলোচক বলছিলেন যে তারেক রহমান ছাড়া আর কোনো নেতা নেই যে ৩-৪ বার প্রধানমন্ত্রী হতে পারবেন না। কেন বিএনপি থেকে আর কোনো নেতা নেই? আমি তো দেখেছি যে মির্জা ফখরুল খুব দুঃসময়ে বিএনপির হাল ধরেছেন, আমির খসরু মাহমুদ চৌধুরী আছে, সেলিমা রহমান আছে, এত নেতা, ওনাদেরকে কি আমরা দায়িত্বে দেখতে পারি না, দেখতে চাই না? মানে কেন একজনের উপরই হতে হবে? এই যে এই প্রক্রিয়াটা, তাহলে কি হবে? আপনি দেখেন যদি বিএনপি সমর্থকরা মেনে নেয় এটা এটা হচ্ছে আপনার আগে গণতন্ত্র, মানে আপনি দেশের জন্য চিন্তা করতে হবে। আপনি শুধু একটা দলের জন্য চিন্তা করলে তো হবে না। এটা যদি আপনি দেখেন বিএনপির অনেক প্রগতিশীল একটা পোর্শন আছে যারা এটার পরিবর্তন চায়। আপনি লেখালেখিগুলো দেখেন, এই তর্কগুলো দেখেন, বিতর্কগুলো দেখেন, বিএনপির মধ্যেই আছে। কারণ আমরা চাই বিএনপির যে তরুণটা, যে ছাত্রদল করার নেত্রীটা শুধু কর্মী হিসেবেই না থাকুক, শুধু তাদের জীবনের বিনিময়ে যাতে বড় বড় নেতাদের একটা বন্দোবস্ত না হয়। এই যে একটা প্রক্রিয়া, নতুন আসার যে একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা সব রাজনৈতিক দল খুলে দেখ। এটাই হচ্ছে আমাদের চাওয়াটা, বা এনসিপির এই জিনিসটাই এনসিপি মানুষকে দেখাতে চায় যে এনসিপি কখনো এই জিনিসটা করবে না। আজকে নাহিদ ইসলাম আছে, কালকে আরেকজন আসবে, পরের টাইমে আরেকজন আসবে, এভাবে আসতে থাকবে। এবং যারা আপনার ছোট আছে, কিশোর আছে, তারা বড় হয়ে দেখবে যে আমি এই পজিশনে যেতে চাই, আমি এই স্বপ্ন দেখতে চাই এবং এই পথটা আছে আমার জন্য। তাহলে এটা কিন্তু আর বিদ্যমান রাজনৈতিক কোনো দলের মধ্যে ছিল না। আপনি যখন গণতন্ত্রের কথা বলবেন, আপনি দেখেন সক্ষমতা আছে, শারীরিক সক্ষমতা আছে, বাংলাদেশের চাকরিটা কিন্তু একটা বয়স আছে, তো সক্ষমতা আছে। বিশ্বে তো অনেক বড় বড় নেতাই আছেন যাদের বয়স অনেক বেশি, আমেরিকার প্রেসিডেন্ট বলেন, মালয়েশিয়ার মাহাতির মোহাম্মদ বলেন। তো তার সক্ষমতা থাকবার পরও দল কিংবা দেশকে সেবা দেয়া বা সাপোর্ট দেওয়াটা কি দোষের না? আপনি দেখেন এটা আপনারা তো ওই কথাটাই বলছেন যে আপনারা পরিবর্তন চাচ্ছেন, আপনি এটা যুক্তির খাতিরে আপনি বলছেন। আপনি আমার বারাক ওবামা গেছে, বিল ক্লিনটন গেছে, ট্রাম্প যত শক্তিশালী হোক, এই টার্মের পর কিন্তু ট্রাম্পও যাবে, ইজ দ্য মোস্ট পাওয়ারফুল বলা হয়, এসেও যাবে। তাহলে এই যে একটা গণতান্ত্রিক ব্যবস্থা এবং না, আদর্শ না, আপনার প্রত্যেকটা গণতান্ত্রিক দেশে এটা হয়। এটা কেন হয়? এটার পিছনে কিন্তু কারণ আছে। আপনি দেখেন হাসিনা যখন ছিল,
কি হলো? পুরা বাংলাদেশটা হাসিনার। হাসিনা আমি এখানে রূপক অর্থে ব্যবহার করছি। প্রত্যেকটা সাংবিধানিক প্রতিষ্ঠানে তার লোক, পুরো বিচার বিভাগে তার লোক, তাকে জবাবদিহি করার মতো কেউ নাই। আমি প্রধানমন্ত্রী, আপনি আমার জবাবদিহি করবেন, আমাকে চেকে রাখবেন, কিন্তু আমি আপনাকে নিয়োগ দেই, তাহলে কি আপনি নিরপেক্ষ হতে পারবেন? হতে পারবেন না, আপনাকে আমার হুকুম দিয়ে চলতে হবে। তাহলে এই যে সিস্টেমের বলয়টা কিন্তু একটা ব্যক্তিকেন্দ্রিক হয়ে ওঠে, দলকেন্দ্রিক হয়ে ওঠে। আমরা চাই এটার মানে হাজার চেষ্টা করেও যাতে কেউ ওই স্বৈর শাসকটা হতে না পারে, এই সিস্টেমটা এস্টাবলিশ হোক। এটা একক কোনো রাজনৈতিক দলের পক্ষে এই জিনিস এস্টাবলিশ করা সম্ভব না, যদি না সব রাজনৈতিক দল এটাতে ঐক্যমতে পৌঁছায়। আপনি দেখেন যে যখন সালাউদ্দিন সাহেব গুম হয়েছিলেন, মানবাধিকার কমিশন কি কোনো কথা বলেছিল? কেন সালাউদ্দিন সাহেবকে ধরে নিয়ে গেছেন? তা কেন কথা বলে না? কারণ এটা হাসিনার ছিল। আজকে এই কিছুদিন আগে পেপারে আসলে দেখলাম যে নির্বাচন কমিশন 2008 সালের নির্বাচনে নবম সে হাসিনা প্রার্থী হলফনামায় মিথ্যা তথ্য দিয়েছিল। 21 কত একর জমির পরিমাণ সে দেখায় না, এটা নির্বাচন কমিশনাররা জানতো। যে পুরা রিপোর্ট দেখলাম আমি, ইনভেস্টিগেটিভ। তাহলে কি হলো? সে তো অবৈধ ছিল। নির্বাচন কমিশন কি তাকে প্রশ্ন করেছে? করে নাই। যে আপনি তো আপনার তো প্রার্থিতাই অবৈধ, তাহলে আপনি যে সরকার প্রধান হলেন সেটাই অবৈধ। এটা আমরা কখন জানলাম? 16 বছরের স্বৈরশাসকে এতগুলা জীবন দেওয়ার পর, এত রক্তের পর আমরা জানতে পারলাম যে সে তার প্রার্থিতা সেটা তো নির্বাচন কমিশনার জানতো। এই যে এখন নির্বাচন কমিশনারদেরকে ধরে ধরে আপনার জুতার মালা পরানো হচ্ছে, এটাতে কি ফিরে আসবে ওই প্রাণগুলা, ওই রক্তগুলা, ওই ভোটের এই 3টা অবৈধ ভোট? কি আমরা চাচ্ছি এটার অবসান হোক, এই জিনিসটা শেষ হয়ে যাক। এরপর আপনি যে কোনো রাজনৈতিক দল তা এই গণতন্ত্র যখন বলেন এটাই, যে আপনি জবাবদিহি তার আন্ডারে হোক, এবং আইন বিভাগ, নির্বাহী বিভাগ এবং বিচার বিভাগ 3টা একজনের হাতে না যায়।